দেখ, আমরা আগের দিনে ফ্লুইড মেকানিক্স স্টার্ট করবো বলছিলাম। ফ্লুইড মেকানিক্স স্টার্ট করা হয়নি। ফ্লুইড মেকানিক্স মানে হচ্ছে প্রবাহী বলবিদ্যা, ঠিক আছে। ফ্লুইড মেকানিক্সের ফার্স্ট যে টপিকটা আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। দেখো, ইকুয়েশন অফ কন্টিনিউটি বাংলায় হচ্ছে ধারাবাহিকতা সমীকরণ। ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে হচ্ছে ধারাবাহিকতা সমীকরণ। বাংলায় লিখো ধারাবাহিকতা সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি। দেখ, এটা একটা পাইপ, নন ইউনিফর্ম ক্রস সেকশন। নন ইউনিফর্ম মানে বুঝতে পারছিস তো, মানে প্রত্যেকটা জায়গায় প্রস্থচ্ছেদগুলো সমান লয়, নন ইউনিফর্ম, ইউনিফর্ম লয়। তো এইখানে যে তরলটা ঢুকছে, এই প্রস্থচ্ছেদে যে তরলটা ঢুকছে, মানে এই প্রস্থচ্ছেদে যে তরলটা ঢুকছে সেই তরলটার বেগ 2 ধরছি, আর এটা দিয়ে যেটা বেরোচ্ছে সেটাকে v1 ধরছি। v2 ভেলোসিটিতে ঢুকছে, v1 ভেলোসিটিতে বেরোচ্ছে। সাপোজ ধরে স্ট্রিমলাইন ফ্লো হচ্ছে। স্ট্রিমলাইন ফ্লো মানে শান্ত প্রবাহ হচ্ছে। শান্ত প্রবাহ যদি হয় তাহলে একটা নির্দিষ্ট সময়ে যতটা পরিমাণ তরল এটার মধ্যে ঢুকবে, ওই নির্দিষ্ট সময়ে ততটা পরিমাণ তরলেই কিন্তু ওই বাইরেটা দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এই দিক দিয়ে যতটা পরিমাণ তরল ঢুকবে, এই দিক দিয়ে ততটা পরিমাণ তরলেই বেরোবে। তো আমি বলছি যে কতটা তরল ঢুকছে, যে তরলটা ঢুকছে সেই তরলটার পরিমাণ, সেই তরলটার পরিমাণ অর্থাৎ ভলিউম যদি v1 হয় তাহলে আমি কত লিখতে পারি, এটা v2 বেগে ধরে নে টি সময়ে v2 বেগ নিয়ে টি সময়ে তরলটা কতটা দূরত্ব যাবে, বেগটা হচ্ছে v2, টি সময়ে তরলটা কতটা দূরত্ব যাবে সেটা হবে কত বলো, v2 ইন্টু টি। টি টি সময় বলছি, t2 নয়, টি সময়টা টি, তাহলে v2 ইন্টু টি। তাহলে v2 ইন্টু টি হচ্ছে দূরত্ব, প্রস্থচ্ছেদটা হচ্ছে α2, তাহলে আয়তনটা কত হবে, দূরত্ব ইন্টু প্রস্থচ্ছেদ, পাই আর স্কয়ার h, তো পাই আর স্কয়ার তো এইটা, আর h কোনটা, এটা, তাহলে কত হবে v2 ইন্টু টি ইন্টু α2। অ্যাকর্ডিং টু তোর আমাদের কি বলছে, ওই তো শান্ত প্রবাহ স্ট্রিমলাইন ফ্লো যদি হয় তাহলে যতটা পরিমাণ তরল এই দিক দিয়ে ঢুকছে ততটা পরিমাণ তরলে এই দিক দিয়ে কিন্তু বেরোবে। তাহলে যে তরলটা বেরোচ্ছে টি সময়ে সেই তরলের পরিমাণটাকে যদি আমি v2 লিখি তাহলে v2 সমান কত হবে, এই ভিটা আর এই ভিটা কিন্তু গুলাই ফেলিস না, এই ভিটা হচ্ছে বেগ আর এই ভিটা হচ্ছে আয়তন। এটা ভলিউম সেন্সে ভি আর এটা ভেলোসিটি সেন্সে ভি, ঠিক আছে। তাহলে v2টা কত হবে বল, v1 ইন্টু টি ইন্টু α1, তাই তো, v1 ইন্টু টি ইন্টু α1। তাহলে এই দুটো আয়তনে v1 আর v2 এই দুটো আয়তনে কি হবে, সমান হবে। গরম লাগছে, দুটো আয়তনে সমান হবে তো। তাহলে দুটো আয়তন যদি সমান হয় তাহলে দেখ, এখানে দুটো আয়তন যদি সমান করে দিস নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে তাহলে কি হবে, সমান যদি হয় তাহলে কত হবে বল, এখান থেকে কি লিখতে পারিস, v2 ইন্টু টি ইন্টু α2 সমান হচ্ছে v1 ইন্টু টি ইন্টু α1। টি এন্ড টি আর ক্যান্সেল আউট, তাহলে কি হয়ে যাবে, v1 α1 সমান হচ্ছে v2 α2। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে যেটা আমি লিখতে পারি সেটা হচ্ছে v ইন্টু আলফা সমান কনস্ট্যান্ট, অর্থাৎ v প্রপোর্শনাল টু 1/α। তো একটু ভেবে দেখ, যখন পাইপে আমরা জল দিই, গার্ডেনে বাগানে জল দিই, তখন পাইপটা কি হয়, একটু টিপে দিলে কি হয়, জলটা একটু বেশি ফোর্সে পড়ে। জলটা একটু বেশি ফোর্সে পড়ে মানে কি হয়, জলটা একটু বেশি ফোর্সে পড়ে মানে প্রস্থচ্ছেদটা কমিয়ে দিয়েছি বলে বেগটা বেড়ে যায়। আর পাইপটার হোলটা যদি বড় হয় তাহলে কি হয়, পাইপটার জলটা সামনে পড়ে যায়। হোলটা যদি ছোট হয় তাহলে জলটা একটু দূরে গিয়ে পড়ে। তাহলে এটাই হচ্ছে প্রস্থচ্ছেদের সাথে বেগের সম্পর্ক। যত প্রস্থচ্ছেদ কম হবে তত বেগ বেশি হবে, তত বেগ প্রস্থচ্ছেদ বেশি হবে, বেগ তত। এইটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি, ধারাবাহিকতা সমীকরণ, ঠিক আছে। তাহলে লিখ, কোন পাইপের মধ্যে কোন তরলের শান্ত প্রবাহ হলে
শান্ত প্রবাহ হলে একটি নির্দিষ্ট সময়ে পাইপটির মধ্যে প্রবাহিত তরলের আয়তন সর্বদা সমান হবে। ঠিক আছে, এবং ধারাবাহিকতা সমীকরণ অনুসারে যে কোনো অবস্থানে তরলের বেগ এবং প্রস্থচ্ছেদের এবং ওই অবস্থানে প্রস্থচ্ছেদের গুণফল সর্বদা সমান হবে। অর্থাৎ ভি ইন্টু আলফা সমান কনস্ট্যান্ট। ছবিটা আঁকবি, ভি ইন্টু আলফা সমান কনস্ট্যান্ট, ভি প্রপোর্শনাল টু 1 বাই আলফা, হয়েছে তো? ভি ইন্টু আলফা সমান কনস্ট্যান্ট, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1 বাই আলফা। হয়েছে? ঠিক আছে, হ্যাঁ ছবিটা আঁকবি, প্রমাণটাও করবি, প্রমাণটা করে নেবি। যেটা লেখানোর আমি লিখে দিয়েছি, এটাই দরকার মেনলি। ছবিটাকে প্রমাণটা করে নিবি, লিখে যতটা লিখলাম অতটুকু লিখলেই হবে। এরপরে লিখ বার্নৌলির উপপাদ্য, বার্নৌলিস থিওরি, বার্নৌলির উপপাদ্য। বার্নৌলিস থিওরি, বার্নৌলির উপপাদ্য। শুনো মন দিয়ে। দেখ, বার্নৌলির উপপাদ্যটা আমরা কোন একটা কঠিন বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে কার্যক্ষমতা শক্তি পড়েছিলি তো, তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে যে কোনো একটা কঠিন বস্তুর ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রেই শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে শক্তি সর্বদা কনস্ট্যান্ট বলা হয়, শক্তি সর্বদা ধ্রুবক। মানে এনার্জি ক্যানট বি ক্রিয়েট, ক্যানট বি ডেস্ট্রয়েড, এনার্জি জাস্ট ট্রান্সফার ইটস ফর্ম। তার মানে আমরা যখন কার্যক্ষমতার শক্তি সংরক্ষণ সূত্র পড়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম গতিশক্তি আর স্থিতিশক্তি দুটো যোগফল ধ্রুবক। গতিশক্তি আর স্থিতিশক্তি এই দুটো যোগফলকে আমরা যান্ত্রিক শক্তি বলছিলাম, এবং যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে গতিশক্তি আর স্থিতিশক্তি যোগফল সর্বদা ধ্রুবক ছিল। তো বার্নৌলি থিওরেমটা সেই শক্তি সংরক্ষণ সূত্রই। এখানে আরেকটা শক্তি ইন্ট্রোডিউসড হবে। আমরা যেমন শক্তি বলতে, আমরা যান্ত্রিক শক্তি বলতে আমরা দুটো শক্তিকে জেনেছিলাম, একটা হচ্ছে অনলি কেই কাইনেটিক এনার্জি, আর একটা হচ্ছে পি তার মানে পোটেনশিয়াল এনার্জি। এইখানে আরেকটা শক্তি অ্যাড হবে, এটা হচ্ছে প্রেসার এনার্জি, চাপ শক্তি। এখানে চাপ শক্তি বলে একটা নতুন শক্তি অ্যাড হবে, এবং এটা প্রবাহীর ক্ষেত্রে হয়। তরল বা গ্যাসীয় পদার্থ যেটা প্রবাহিত হয়, সেই প্রবাহীর ক্ষেত্রে এই শক্তির কনসেপ্টটাও আছে। কেন হয়? কারণ যে কোনো একটা তরল বা গ্যাস প্রবাহিত হয়, তার কারণটা কি বলতো? কেন তরল উপরের থেকে নিচের দিকে আসে? সমোচ্চশীলতা ধর্ম কেন মেনটেন করে? উচ্চতার পার্থক্য। কিন্তু কজটা কি? চাপের। উচ্চ চাপ থেকে নিম্ন চাপ সবসময় প্রবাহিত হয় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে। হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে মানে প্রেসার ডিফারেন্সের জন্য
চাপের পার্থক্যের জন্য। তাহলে চাপের পার্থক্যের জন্য একটা বল সৃষ্টি হচ্ছে এবং সেই বলটার জন্য প্রবাহিত তরলটা বা গ্যাসটা প্রবাহিত হচ্ছে। তাহলে সেই বলটার দরুন যে কৃতকার্য, সেই কৃতকার্যটাকে আমরা বলি প্রেসার এনার্জি। and this pressure energy expressed by P, P মানে হচ্ছে প্রেসার ডিফারেন্স, আর ভিটা হচ্ছে যে ভলিউম অফ লিকুইড বা গ্যাস প্রবাহিত হচ্ছে সেটার পরিমাণ। and mathematically this P into V can be calculated also, আমরা এটা ক্যালকুলেট করতে পারি। থার্মোডাইনামিক্স ও প্রেসার এনার্জির কনসেপ্টটা আছে, যেটাকে ওয়ার্ক ডান বলা হয়, কৃতকার্য বলা হয়, মানে থার্মাল ওয়ার্ক ডান বলা হয়। তো ওটা কিভাবে ক্যালকুলেট করতে পারি দেখ, আমি এখানে একটা প্রসেসে ক্যালকুলেট করছি, অনেক প্রসেসে ক্যালকুলেট করা যায়। তুই ধরে নে এটা একটা তরল বা গ্যাস, ঠিক আছে। এখানে ধরে নে এটা একটা পিস্টন, মুভেবল পিস্টন, সকারটা ওয়ান কাইন্ড অফ পিস্টন, এ বল প্রয়োগ করছি। তাহলে কি হবে, কম্প্রেস করছি আমি, কম্প্রেস করে পরে আমি কতটা একটু নিচে নামিয়ে দিচ্ছি, নিচে নামিয়ে পরে কতটা নিচে নামালাম, আমি ধরে নিচ্ছি ডেল্টা এক্স, নিচে নামাচ্ছি। তাহলে কতটা ওয়ার্ক ডান করছি এটার জন্য বল, কতটা ওয়ার্ক ডান করছি, এফ ইন্টু কতটা ওয়ার্ক ডান করছি, এফ ইন্টু ডেল্টা এক্স। তাহলে এখানে কি লিখবো, এখানে যে চাপটা, সেই চাপটা যদি পি হয় তাহলে পি সমান কি হবে বল, এফ ডিভাইডেড বাই পিস্টনের এরিয়া হচ্ছে কত, 8। তাহলে এখানে কি হবে, এফ এর জায়গায় কি হবে, পি ইন্টু এ। তাহলে ডাব্লিউ সমান কত হয়ে যাবে, পি ইন্টু এ ইন্টু ডেল্টা এক্স। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইন্টু ডেল্টা এক্স, এ ইন্টু ডেল্টা এক্সটা কি, এটা হচ্ছে পিস্টনের ক্ষেত্রফল, ডেল্টা এক্সটা হচ্ছে যতটা নিচে নেমেছে। তাহলে এ ইন্টু ডেল্টা এক্সটা কি বলবো, আয়তন। আয়তনটাকে আমি ইট ক্যান বি রিটেন এজ পি ইন্টু ডেল্টা ভি অর পি ইন্টু ভি। তাহলে এফ ইন্টু ডেল্টা এক্সটাই, এফ ইন্টু ডেল্টা এক্সটাই পি ইন্টু ভি হচ্ছে না। তাহলে এই পি ইন্টু ভি যেটা, এটা হচ্ছে ওই চাপজনিত বল কর্তৃক কৃতকার্য, যেটাকে আমরা বলছি প্রেসার এনার্জি, ঠিক আছে। ম্যাথমেটিক্যালি অন্যরকম ভাবে আমি এটাকে ক্যালকুলেট করতে পারি। যদি এরকম ভাবে হয়, কোনো একটা পাইপে মনে কর জল যাচ্ছে, যেটা আমরা আগে ছবিটা ড্র করেছিলাম, যে এখান থেকে এখানে তরল প্রবাহিত হচ্ছে, তো এই জায়গায় চাপটা P1, এই জায়গায় চাপটা যদি P2 হয়, তাহলে এই P1 চাপের দরুন এখানে তরলটার যে কৃতকার্য, আর P2 চাপের দরুন তরলটার যে কৃতকার্য, সেই কৃতকার্যের পরিমাণও P ইন্টু ভি হবে। এটাও আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারি। বাস আলটিমেটলি তুই শুধুমাত্র মনে রাখবি বার্নৌলি থিওরেমটাকে একটা দিয়ে মনে রাখবি। আমি অন্তত এরকম ভাবে মনে রাখি, বা সব থেকে বেটার মনে রাখার উপায় হচ্ছে যে গতিশক্তি আর স্থিতিশক্তি যোগফল, এটা তো ধ্রুবক আমরা ছোট থেকে পড়ে আসছি। যান্ত্রিক শক্তির সংরক্ষণ, যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র ক্লাস 9-এ, গতিশক্তি আর স্থিতিশক্তি যোগফল ধ্রুবক। আর এইখানে আরেকটা মেকানিক্যাল এনার্জি অ্যাড হচ্ছে, গতিশক্তি আর স্থিতিশক্তির সাথে আরেকটা যান্ত্রিক শক্তি অ্যাড হচ্ছে। এই যান্ত্রিক শক্তিটা হচ্ছে চাপ শক্তি প্রবাহীর ক্ষেত্রে। কিন্তু পাথর তো প্রবাহিত হয় না, পাথর কি প্রবাহিত হয়? একটা কঠিন বস্তু কি প্রবাহিত হয়? কঠিন বস্তু তো নিজের অবস্থানটা পরিবর্তন করে, কিন্তু তরল বা গ্যাস কি হয়, যে প্রবাহিত হয় তার গতিশক্তি স্থিতিশক্তির সাথে আরেকটা শক্তি আছে, সেই শক্তিটাকে আমি বলছি চাপ শক্তি। তাহলে এখানেও যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রই মেনটেন হচ্ছে, এবং যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আমরা জানি গতিশক্তি আর স্থিতিশক্তি যোগফল ধ্রুবক। আগে পর্যন্ত জানতাম, তো আজকের থেকে আমরা কি জানবো, যে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি প্লাস প্রেসার এনার্জি অর্থাৎ চাপ শক্তি, এটা সমান হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা হচ্ছে ছোট থেকে পড়ে যাচ্ছি গতিশক্তি স্থিতিশক্তি ধ্রুবক। এখানে আরেকটা শক্তি আছে প্রবাহীর ক্ষেত্রে, সেটা হয়, সেটা চাপ শক্তি, এবং চাপ শক্তি তাহলে গতিশক্তি স্থিতিশক্তির সাথে চাপ শক্তি যোগ হলো, ঠিক আছে। গতিশক্তি স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি সমান হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ম্যাথমেটিক্যালি এটাকে আমি কিরকম ভাবে লিখতে পারি, হাফ mv স্কয়ার। স্থিতিশক্তিটা যদি পোটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হয়, অর্থাৎ মহাকর্ষীয় স্থিতিশক্তি হয়, তাহলে mgh জেনারেলি এটাই হয়। প্রবাহীর ক্ষেত্রে চাপ শক্তি হচ্ছে P ইন্টু ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তো এটাকে যদি আমি ভি দিয়ে ভাগ করে দিই, পরিমাণটাকে দিয়ে ভাগ করে দিই, তাহলে আমার এটা অ্যাপ্লাই করতে, জেনারেল ফর্মটা অ্যাপ্লাই করতে সুবিধা। পরিমাণটা দিয়ে ভাগ করে দিলে, পরিমাণটা দিয়ে ভাগ করে দিলে কি সুবিধা দেয়, এম ডিভাইডেড বাই ভি করলে সুবিধাটা কি, এই ভিটা আর এই ভিটা মিলাই লিস না, কিন্তু এই ভিটা হচ্ছে আয়তন আর এই ভিটা হচ্ছে বেগ, আর পি ইন্টু ভি ডিভাইডেড বাই ভি, এটা মানেও কনস্ট্যান্ট। নির্দিষ্ট পরিমাণ আয়তন যেহেতু শান্ত প্রবাহের ক্ষেত্রে, এম ডিভাইডেড বাই ভি কি হবে, মাস ডিভাইডেড বাই ভলিউম, মানে কি ঘনত্ব।
এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাই বেশি আমি ব্যবহার করব বার্নৌলির উপপাদ্যে। এটা হচ্ছে কি, তরলের পরিমাণটাকে আমি কি করে দিয়েছি, তরলের পরিমাণটা এটার মধ্যে নেই এই সমীকরণটার মধ্যে, তাহলে সুবিধা হবে। একটা পাইপে জল প্রবাহিত হচ্ছে, সেই জলের পরিমাণটা আমার জানার প্রয়োজন নাই, জলটার ঘনত্বটা জানলেই হবে, জলটার বেগটা জানলেই হবে, তাহলে অ্যাপ্লাই করতে সুবিধা হবে নাই। আর যদি জলের পরিমাণটা আমাকে জানতে হয়, যে কতটা পরিমাণ জল ঢুকছে, কতটা পরিমাণ জল বেরোচ্ছে প্রতি একক সময়ে, তাহলে তো সেটা আরেকটা মানে একটু ক্যালকুলেশনে, তাহলেও তো একটু মানে একটু হলেও কমপ্লিকেটেড হবে, একটু হলেও সমস্যা তৈরি করবে। কিন্তু জলের পরিমাণটা যদি আমাকে না জানতে হয় থিওরিটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে, যে কোনো একটা জায়গায় সূত্র প্রয়োগের ক্ষেত্রে, তাহলে এটা সুবিধা। তার জন্য এটা হচ্ছে প্রতি একক আয়তনে গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল কনস্ট্যান্ট। এটাই প্রয়োগ হবে বেশির জায়গায়, বেশিরভাগ ক্ষেত্রে এটাই প্রয়োগ হবে। ঠিক আছে, এটাই প্রয়োগ হবে। আর এটাকে আরেকটা রকম ভাবে এই এক্সপ্রেশনটাকে এক্সপ্রেস করা যায়, সেটাও আমি বলে দিচ্ছি। যদি আমি রো জি দিয়ে ভাগ করে দিই, ভালো করে দেখ, যদি আমি পুরোটাকে রো জি দিয়ে যদি ভাগ করে দিই, দেখ রো জি দিয়ে ভাগ করছি, তাহলে এখানে রোটা কেটে যাবে, একটা জি বেঁচে থাকবে, তাহলে মানে ভি স্কোয়ার বাই 2g হয়ে যাবে। বোঝা গেছে তো? রো জি দিয়ে ভাগ করছি, এখানে রো জি দিয়ে ভাগ করছি, তাহলে এখানে কি বেঁচে থাকবে, অনলি এইচটা, আর এখানে কি বেঁচে থাকবে, অনলি পি ডিভাইডেড বাই রো জি। এটা সমানও কিন্তু কনস্ট্যান্ট, যেহেতু রোটাও কনস্ট্যান্ট, জিটাও কনস্ট্যান্ট, ওটাও একটা আলাদা কনস্ট্যান্ট। আরে এটাও ব্যবহার হয়, এই সমীকরণটাও ব্যবহার হয়। এই সমীকরণটা তাৎপর্যটা কি, এই সমীকরণটা আরেকটা ফর্মে কেন নিয়ে আসা হয়েছে, এই সমীকরণটার তাৎপর্য হচ্ছে, দেখ এই এইচটা কি বলতো, এইচটা কি, এইচ মানে তো উচ্চতা, এটা ডাইমেনশন কি, এটা মাত্রা কি, এল। উচ্চতা মাত্রা কি, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, কি এল, তাই তো? তাহলে এটা এল, এল যদি হয় এটারও মাত্রা কি হবে, এল তো হতেই হবে। এটাই তো হোমোজেনিটি প্রিন্সিপাল, সমমাত্রার নীতি, পড়েছিলে নাই ছোটবেলায় সমমাত্রার নীতি? এটাও কি, এটাও হচ্ছে এল, তাহলে এটাও এল, এটাও এল, এটাও এল। কিন্তু এটা কি এল কে বোঝায়, এই এইচটা কি এল কে বোঝায়? এই সমীকরণটা এই এলটার তাৎপর্য কি, এই সমীকরণটা এই উচ্চতাটার তাৎপর্য কি? এই উচ্চতাটা বোঝাচ্ছে কাকে, এই উচ্চতাটা বোঝাচ্ছে পোটেনশিয়াল এনার্জিকে। তার জন্য এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি হেড। হেড কোথায় থাকে, মাথা কোথায় থাকে, উপরে। তাহলে এটা একটা উচ্চতায় আছে, তার জন্য এটা নাম দেওয়া হয়েছে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটা বলা হয় স্থিতিশক্তির শীর্ষ মাত্রা, বাংলায় স্থিতিশক্তির শীর্ষ মাত্রা, ইংরেজিতে বলে পোটেনশিয়াল এনার্জি হেড। আর এইটাকে কি বলা হয়, কি বলবো এটাকে আমি, কাইনেটিক এনার্জি। এটা কি বলা হয়, কাইনেটিক এনার্জি হেড। আর এইটাকে কি বলা হয়, এটাকে বলা হয় প্রেসার এনার্জি, প্রেসার এনার্জি হেড। এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি হেড, এটাকে বলা হয় কাইনেটিক এনার্জি হেড, আর এটাকে বলা হয় প্রেসার এনার্জি হেড। ঠিক আছে, কাইনেটিক এনার্জি হেড, পোটেনশিয়াল এনার্জি হেড, প্রেসার এনার্জি হেড। বোঝা গেছে তো? এইটা হচ্ছে গতিশক্তির শীর্ষ মাত্রা, স্থিতিশক্তির শীর্ষ মাত্রা এবং চাপ শক্তির শীর্ষ মাত্রা, এই তিনটি যোগফল ধ্রুবক। এইটার ইম্পর্টেন্স পরীক্ষাতে পড়ে। হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ প্রেসার এনার্জি হেড? সিম্পল এল, কোনো ক্যালকুলেশন করারই দরকার নেই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কাইনেটিক এনার্জি হেড? তাহলে ভি স্কয়ার ডিভাইডেড বাই 2g তোকে বের করতে হবে, এটা পরে পড়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এটাও একটা এক্সপ্রেশন, এটা তো আছে। বোঝা গেছে? তাহলে এবারে লেখো মহাভারতে কালে কোন শান্ত প্রবাহীর, কোন শান্ত প্রবাহীর গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির, গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল
গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। সর্বদা ধ্রুবক হয়, ঠিক আছে। অর্থাৎ গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা লিখে গতিশক্তি ব্র্যাকেটে কে, স্থিতিশক্তি ব্র্যাকেটে পি, আর চাপ শক্তি ব্র্যাকেটে প্রেসার এনার্জি লিখতে পারিস, মেবি না লিখে শুধুমাত্র চাপ শক্তি লিখবি, তাই লিখতে পারিস। এটা সমান হচ্ছে কনস্ট্যান্ট। তারপরের লাইনে এটাও লিখেলে, হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ প্লাস পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তারপরের লাইনে এটাও লিখেলে, তারপরের লাইনে ওইটাও লিখেলে, তারপরে ওইটাও লিখেলো, ঠিক আছে। ওখানে পর্যন্ত জোরে বল, চালানো নয় তার জোরে বলতে এখন। তাহলে এটা গল্পটা কি বললাম, যে এরকম ভাবে যদি মনে কর দুটো জিনিসকে তুই এরকম ভাবে দুটো কাগজের প্লেটকে যদি তুই রাখিস, আর মাঝটাই যদি জোর করে তুই বাতাস দিস, এই ভেতরের অংশটাই যদি মানে বাতাসের গতিশক্তিটা যদি আমি বেশি করি, তাহলে কি হবে, এই পাতা দুটো সামনে চলে আসবে। তোরা মনে হচ্ছে যে স্যার এই ভেতরটা যখন বাতাসটা দিয়ে বাইরের থেকে বাতাসটা যে ধাক্কা মেরে সামনে করে দিচ্ছি, আর যদি তুই সেটা মনে করিস তাহলে ভেতরের বাতাসটা তো অনেক বেশি, বাইরের বাতাসটা তো একটু কম, তাই তো বাইরের বাতাসটা তো তুলনামূলক অনেক কম। তাহলে তো সামনাসামনি আসার থেকে তো এই দিকে উল্টে যাওয়া বেশি দরকার ছিল। তাহলে ঘটনাটা কি হচ্ছে, এই দুটোর মধ্যবর্তী অংশে বাতাসের গতিশক্তিটা যখন বেশি হয়ে যাচ্ছে, তখন চাপ শক্তিটা কমে যাচ্ছে, এবং বাইরের বাতাসটার গতিশক্তিটা কম, তাহলে চাপ শক্তিটা বেশি। এই চাপের পার্থক্যের জন্য কি হয়ে যাচ্ছে, এই দুটো সামনে চলে যাচ্ছে। সেম ঘটনা ঘটে বাড়ির ছাদ যখন উড়ে যায়, একটা টিনের ছাদ যখন উড়ে যাচ্ছে, সেম ঘটনা ঘটছে। টিনের ছাদের ক্ষেত্রে কি হয়, এরকম ধরনের ঘর, এরকম ধরনের টিনের ছাদের ক্ষেত্রে কি হয়, তাহলে এখানে যখন বাতাস দিচ্ছে, তখন এখানে কি হয়ে যাচ্ছে, এখানে প্রেসারটা কমে যাচ্ছে, আর বাইরের প্রেসারটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি হয়ে যাবে, টিনটা উড়ে যাবে। এখান থেকে বাঁচানোর একটা মাত্র উপায় কি বলতো, তুই ওখানে যতগুলো, যদি টিনের ঘরে কোনোদিন এরকম থাকিস, বা কারুর টিনের ঘরে এরকম আছে, পুরো ঝড় আসছে, টিন উড়ে যাবে, উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, 10-15টা ফ্যানকে চালাই দিয়ে, যদি 10-15টা ফ্যানকে এখানে চালিয়ে দিতে পারি, অনেকগুলো ফ্যানকে চালিয়ে দিল, তাহলে এইখানে কি হয়ে যাবে, এইখানে ফ্যান চালার জন্য এখানে বায়ুটার গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি যখন বেড়ে যাবে, তখন এখানেরও চাপটা কমে যাবে। তাহলে এখানে চাপটা কমে গেলে কি হবে, তখন উল্টে উড়ে যাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে, তাই না? তাহলে সব ঘটনাগুলো ঘটে কিসের জন্য বলতো, আমাদের ভেতরের জন্য। রাবণ ধ্বংস হয়েছিল বিভীষণের জন্য, তাই তো। সব ঘটনাগুলো ঘটে আমাদের ভেতরের জন্য। তুই ভাবছিস যে আমি বাইরে চাকচুকিয়া, কিন্তু ভিতরটার যে নোংরাটা আছে, যতক্ষণ না পর্যন্ত ওই নোংরাটা বার করতে পারবে, তখন এই বাইরের চাকচিক্যতা কিছু লাভ নাই। এইখানেও এই টিনের ছাদটা উঠছি ভাবছি, বাইরের থেকে ঝড় দিচ্ছে বাইরের বাতাসের জন্য নয়, ভেতরের বাতাসের জন্য। বাইরের বাতাসের জন্য যে যদি টিনটার উড়া দরকার ছিল, তাহলে টিনটা তো ভিতরে ঢুকে যাওয়া দরকার ছিল। বাইরের বাতাসটা এরকম করে টিনটার উপরে পড়ছে, তাহলে টিনটা তো ভেতরে ঢুকে যাওয়া দরকার ছিল, উড়ে কেন যাবে? তাহলে উড়ে যাচ্ছে মানে কি, কেউ তো নিচের থেকে ঠেলছে। তাহলে নিচের থেকে কে ঠেলছে, ভেতরের বাতাসটা, বুঝতে পেরেছ? নিচের থেকে কে ঠেলছে, ভেতর। তার জন্য দেখবি যদি ওপেন শেড হয়, কালকে বলছেন ওপেন সেট যদি হয়, ওপেন সেট গুলোতে কিন্তু উড়ে না। তার জন্য দেখবি ফ্লেক্স গুলার মাঝে মাঝে কাটা থাকে, বড় বড় ফ্লেক্স গুলার। কেন? যাতে এয়ারটা পাস করে। যদি এয়ারটা পাস না করে, তাহলে একটা জায়গায় এয়ার বেশি হয়ে যাবে, বাইরের এয়ারটা কম, বাইরের এয়ারটার ভেলোসিটি কম হবে, প্রেসার ডিফারেন্সের জন্য কি হয়ে যাবে, ছিড়ে যাবে। বুঝতে পেরেছ? ঠিক আছে। প্রত্যেকটা এক্সপ্লেন, তুই হেলিকপ্টার, এরোপ্লেন, মাছের আকৃতি, সমস্ত কিছুর এক্সপ্লেনেশন। হেলিকপ্টারের প্রথম ভাব, ওই অত বড় ব্লেডটা যখন ঘুরছে, ও তো এরকম ভাবে উঠছে, তাহলে অত বড় ব্লেডটা যখন ঘুরছে, ওই ব্লেডের বাতাসটার উপরে কাইনেটিক এনার্জির পরিমাণটাকে বাড়িয়ে দিচ্ছে। কাইনেটিক এনার্জির পরিমাণটাকে বাড়িয়ে দিয়ে প্রেসার এনার্জিটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। প্রেসার এনার্জি উপরের কমে গেল, নিচের প্রেসার বেশি, তাহলে এরোপ্লেনটা বা হেলিকপ্টারটা উপরে উঠতে একটু হেল্প করলো প্রেসারটা। বুঝতে পেরেছি? সব জায়গায় এভরি এক্সপ্লেনেশন মানে can be explained by using this kinetic energy and potential energy. ম্যাক্সিমাম ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা সেম থাকে। পোটেনশিয়াল এনার্জিটার এফেক্ট অত কিছু ব্যাপার ঘটে না, ব্যাপারটা ঘটে কাইনেটিক আর প্রেসারের ক্ষেত্রে, কাইনেটিক এনার্জি আর প্রেসার এনার্জির জন্য।
ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই উপর থেকে হাওয়া দিচ্ছে, ওই আমাদের খাতা বা বইয়ের পাতা উল্টে যাওয়ার কারণটাও একই। খাতা বা বইয়ের পাতা উল্টে যাওয়ার থেকে খাতা বা বইয়ের পাতাটা চিপকে থাকা বেশি দরকার ছিল। ওই কিছুটা পরিমাণ বাতাস দুটো পেজের ভেতরে ঢুকে পড়ে উল্টে দিচ্ছে, এটা কিন্তু এক্সপ্লেনেশন নয়। কিছুটা পরিমাণ বাতাস ওই দুটো পেজের মাঝে ঢুকে পড়ে পেজটাকে উল্টে দিচ্ছে, এটা এক্সপ্লেনেশন নয়। কারণ কিছুটা পরিমাণ বাতাস যদি আমি বলতে যাই যে দুটো পেজের মাঝে ঢুকে যাচ্ছে, তার থেকে অনেক বেশি বাতাস উপরে আছে, তাই না? তাহলে কিসের কারণে? ওখানেও প্রেসার ডিফারেন্স। উপরের বাতাসটা কাইনেটিক এনার্জি বেশি, আর দুটো পেজের মাঝে যে বাতাসটা আছে সেখানে কাইনেটিক এনার্জি কম। তাহলে প্রেসার নিচেরটাই কম, প্রেসার নিচেরটাই বেশি, উপরে কম। এই প্রেসার ডিফারেন্সের জন্য কি হয়? পাতাগুলো, বুঝতে পেরেছিস তো, উল্টে যায়। তো এখানে ম্যাথামেটিক্যালি কিছু এক্সপ্লেন করবো। প্রথমে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে, সেটাকে ইফ্লাক্স ভেলোসিটি বলে। অ্যাপ্লিকেশন লিখ, বার্নৌলি থিওরির উপর এই মানে প্রয়োগ, মানে এই উপপাদ্যের প্রয়োগ। এই প্রয়োগটার আমরা মানে এই এক্সপ্লেনেশন যেগুলো আমি বললাম, এই থিওরিটিক্যাল প্রয়োগগুলো আমি আর লেখাচ্ছি না, এগুলো পড়ে নেবে। যেগুলো গাণিতিক ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন যেগুলো আছে সেগুলো আমরা দেখছি। প্রথমে লিখ ইফ্লাক্স ভেলোসিটি। ইফ্লাক্স ভেলোসিটি, পিটর টিউব, আর একটা হচ্ছে কি বলে ওটাকে, ইফ্লাক্স ভেলোসিটি। ইফ্লাক্স ভেলোসিটি দেখ, এটা মনে কর একটা, এটা মনে কর একটা ড্রাম। ভালো করে দেখ, এই ড্রামটার মধ্যে এরকম জল আছে, পুরো ভর্তি, ফুল অফ ওয়াটার আর লিকুইড, যে কোনো কাইন্ড। এরপর আমি ধরছি এই জায়গায় একটা অরিফিস মানে ছিদ্র আছে, তো কি হবে? এই ছিদ্র দিয়ে জল বেরোবে, অবভিয়াসলি ছিদ্র দিয়ে জল বেরোবে। এই ছিদ্র দিয়ে যে জলটা বেরোবে সেই জলটার ভেলোসিটি কত? এটার হাইট যদি এইচ হয়, মানে এইচ উচ্চ গভীরতায় যদি ছিদ্রটা থাকে, তাহলে এটার ভেলোসিটি যেটা হবে v = √2g h। এটা হবে, এটা মনে রাখলেই চলবে। আমি প্রুফটা করে দিচ্ছি। দেখ কিভাবে প্রুফটা করবো। আমি দুটো পয়েন্টের উপরে বার্নৌলি থিওরেমের শক্তি সংরক্ষণ সূত্রটা প্রয়োগ করব। একটা হচ্ছে এই পয়েন্ট, একদম আপার সারফেস অফ দা মানে তোর ড্রাম, আর একদম জাস্ট তোর মানে তোর সারফেস অফ দা ছিদ্র, অরিফিস। এই দুটো এ আর বি বিন্দুতে আমি ওই বার্নৌলি থিওরেমের শক্তির উপপাদ্য, শক্তি সংরক্ষণ সূত্র প্রয়োগ করি। প্রতি একক আয়তনে এখানে গতিশক্তি কত? ভালো করে বুঝে বল আমাকে। এই এ বিন্দুতে প্রতি একক আয়তনে গতিশক্তি কত? এই বিন্দুতে তরলটার বেগ কত? 0। এই বিন্দুতে তরলটার বেগ 0, তাই তো? তাহলে এই বিন্দুতে তরলটার বেগ 0 হলে গতিশক্তি কত? ½ ρ × 0², তাই তো? 0। স্থিতিশক্তি কত? mgh। m তো লিখবো নাই, প্রতি একক আয়তনে লিখছি, তাহলে ρgh, এইচটা ক্যাপিটাল লিখেছি, তাহলে ক্যাপিটালে ক্যাপিটাল লিখছি, ঠিক আছে? আর চাপ শক্তি কত? এই বিন্দুর যে চাপটা, সেই প্রেসারটাকে বায়ুমণ্ডলীয় প্রেসার, অ্যাটমসফিয়ারিক প্রেসার পিএ ধরছি, বোঝা গেছে তো? এরপরে দেখ এইখানে বি বিন্দুতে গতিশক্তি কত? যদি তরলটার বেগ v হয় তাহলে ½ ρ v²। স্থিতিশক্তি কত? এইচটা 0, তাহলে স্থিতিশক্তি হচ্ছে 0। চাপ শক্তি এখানেও অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই জায়গায় ভুল হয় কিন্তু। ভালো করে দেখ, আমি এই জায়গার চাপ কিন্তু বলছি নেই। এই জায়গায় চাপ যদি হয় তাহলে তোর মনে হতে পারে স্যার ρgh কোথায় গেল? এইচ গভীরতায় চাপ তো ρgh হয়। আমি কোন জায়গায় চাপটা বলছি? এই চাপটা হচ্ছে যে ছিদ্রটা, সেই ছিদ্রটার মুখের উপরে, সেইখানে কিন্তু কোনো চাপ নাই, তরলটা কর্তৃক কোনো চাপ নাই। সেই ছিদ্রটার মুখের উপরে চাপ হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের সাথে সংযুক্তি আছে ওই বিন্দুটার, বুঝতে পেরেছো? তাহলে এই বিন্দুটারও চাপ অ্যাটমসফিয়ারিক প্রেসার, এই বিন্দুটারও চাপ অ্যাটমসফিয়ারিক প্রেসার। ডিফারেন্স কি হতে পারে? যে দুতলার উপরে বায়ুমণ্ডলীয় চাপ যা, একদম নিচতলা থেকে বায়ুমণ্ডলীয় চাপ একই হবে, কিন্তু আমরা তো একই ধরবো। তার কারণ কোথায় 42,000 কিলোমিটার আমার বায়ুস্তম্ভ, অ্যাটমসফিয়ার কতটা? 42,000 কিলোমিটার বায়ুস্তম্ভ।
তাহলে 42,000 কিলোমিটারের জায়গায় দুতলার উপরেও যা আর একতলার নিচেও তাই। এমনকি তোর বুর্জ খালিফার উপরেও একদম ছাদের উপরে চাপ যা, একদম নিচেও চাপ, বায়ুমণ্ডলে চাপ একই ধরে নেবো প্রায়, কারণ এই 500 মিটার 1 কিলোমিটারে কিছু যায় আসে না, 42,000 ডিফারেন্স। বোঝা গেছে তো কি বলতে চাইছি? তাহলে এইখানে অ্যাটমসফেরিক প্রেসারও এখানেও চাপটা কি হবে? অনলি অ্যাটমসফেরিক প্রেসার। আরেকটা এজাম্পশন এখানে আমি ধরে লিখছি, তোরা যে বলে দিলি এইখানে যে বেগ শূন্য, এটাও কিন্তু পারফেক্ট শূন্য নয়, কারণ এদিক দিয়ে যত জল বেরোচ্ছে এদিক দিয়েও তত জল নামছে, তো এই হাইটটাও তো নামছে, কিন্তু এখানেও বেগের এই যে এখানে ছিদ্রটার খুব ক্ষুদ্র ছিদ্র, খুব ছোট ছিদ্র, তাহলে এই ছিদ্রটাই এইখানে যে বেগে তরলটা নিচের দিকে নামছে সেই বেগটাও নেগলেক্টেড। ওই বেগটা এত কিছু মানে কাউন্ট করার মতন নয় এই বেগের তুলনায়, তার জন্য বেগটাকে আমি শূন্য ধরেছি। যদি না শূন্য, যদি না হয়, অনেক বড় ছিদ্র হয় বা এই ছিদ্রটা যদি খুব ছোট হয়, তাহলে সেক্ষেত্রে বেগ ধরতে হবে, এখানে V1 হবে, বুঝতে পেরেছি? এখানে V1 হবে, ওখানে V2 হবে বা V টেস্ট হবে। তাহলে এখান থেকে ইফ উই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ V, তাহলে এখান থেকে V সমান কি হয়ে যাবে দেখো, √2GH হয়ে যাবে, রো কেটে যাবে, হবে তো, PA কেটে যাবে, এটা তো 0 হয়ে গেছে, তাহলে এখানে V এর ভ্যালুটা কত হবে? 2G। বোঝা গেছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, তো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এফ্লাক্স ভেলোসিটি, এটা তোকে মনে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা কনসেপ্ট আমি এখানে লিখে দিচ্ছি, এইটাও মনে রাখবি, সেটা হচ্ছে যে এই যে তরলটা, দেখ এই তরলটাতে এরকম করে টুক করে নিচটিতে পড়ে যাবে, পড়বে তো, তাহলে এই তরলটা আমি চাইছি যে সর্বোচ্চ দূরত্বে গিয়ে পড়ুক। প্রয়োজন হতে পারে এটা কোনো জায়গায় একটা, যে আমি একরকম ড্রামে জল আছে, ড্রামের জলটা এমন একটা ড্রামটা যায় এমন একটা জায়গায় ফুটো করবো যাতে জলটা সব থেকে বেশি দূরে, ড্রাম থেকে সব থেকে বেশি দূরে গিয়ে পড়ে। তো কোন জায়গায় ফুটোটা? একদম নিচে যদি করিস তাহলে নিচে শুট করে পড়ে যাবে, একদম উপরে যদি করি তাহলেও হবে না, এটা হবে মিডিল, একদম মিডিল। ঠিক আছে, তাহলে লিখে এটা, তারপর আমি প্রমাণটা করে দিচ্ছি। লিখ ড্রাম থেকে বা পাইপ থেকে সর্বোচ্চ আনুভূমিক দূরত্বে, তরলটি ভূমি স্পর্শ করবে যখন তরলের উপরিতল থেকে বা ভূমির থেকে, তরলের উপরিতল থেকে বা ভূমির থেকে ছিদ্রের উচ্চতা মানে ছিদ্রের অবস্থান মধ্যবিন্দুতে হবে। দেখ আমি প্রুফটাও করে দিচ্ছি, মধ্যবিন্দুতে হবে। হাউ ক্যান ইউ প্রুভ দিস? দেখ প্রুফ কিভাবে করব। আমি ধরে নিচ্ছি এখান থেকে এইচ উচ্চতায়, স্মল এইচ উচ্চতায় আমার ফুটোটা আছে, স্মল এইচ উচ্চতায়, ঠিক আছে? তাহলে স্মল এইচ উচ্চতায় যদি ফুটোটা বা নিচ থেকে ধর স্মল এইচ, নিচ থেকে স্মল এইচ হলে এটা কত হবে? এইচ মাইনাস এইচ। তাহলে এখানে বেগটা কত হবে? বেগ সমান হচ্ছে √2GH মাইনাস এইচ। এইচ ধরলে হতো এটা, তাহলে এইচ এর টার্মস একবারই চলে আসবে। ঠিক আছে তো, তাহলে এবারে বল এখান থেকে এখানে পর্যন্ত এই যে হরাইজন্টাল ডিসটেন্সটা, তবে মনে আছে সেই প্রজেক্টাইল, আনুভূমিক প্রজেক্টাইল, সেই প্রজেক্টাইলের আর সমান কত হয়? আর সমান হচ্ছে V ইন্টু টি। যদি এখানে এই হরাইজন্টাল বেগটা যদি V হয়, যদি মনে না আছে খাতাটা দেখবি, এই টি এর ভ্যালুটা আমি কি করে বের করব? এই টি এর ভ্যালুটা আমরা জানি H সমান হচ্ছে হাফ অফ GT স্কয়ার, দেখবি করা আছে। তাহলে টি সমান কত হবে? √2H minus H divided by G. Then you put the value of R as V into V এর জায়গায় বসিয়ে দিচ্ছি, √2GH minus H into T square মানে হচ্ছে 2H minus H divided by G.
এই যে ভ্যালুটা আমি পেয়েছি, এই ভ্যালুটা আর এর সাথে এইচ এর পরিবর্তনের রাশিমালা। এই সমীকরণটাও তুই মনে রাখতে পারিস, এই সমীকরণটাও কাজে লাগতে পারে কোনো জায়গাতে। আর এর ভ্যালুটাকে তাহলে আমি একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি, এটা 2টা বাইরে বেরিয়ে যাবে, আর রুট ওভার অফ এটা রুটের মধ্যে যেটা থাকবে, রুটের মধ্যে থাকবে 2। আচ্ছা 2টাকে আমি রুটের বাইরে বার করছি, 2টাকে রুটের বাইরে বের করলে সুবিধা হবে। 2টাকে রুটের বাইরে রাখছি, রুট আন্ডার যেটা হবে সেটা হচ্ছে এইচ প্লাস এইচ তার কিউব ডিভাইডেড বাই জি, এটা হবে সমীকরণ। এটা তুই মনে রাখতে পারিস, এইচ এর সাথে আর এর সমীকরণ এটা। এবারে এখানে এইচ আর এর ভেরিয়েশনটা কি হবে? এখানে যেটা করব আমি ডিফারেন্সিয়েশন অফ আর উইথ রেসপেক্ট টু ডিএইচ করব। এটা ইকুয়াল টু 0 করব, এটা নিয়ে সিলেবাসে, মানে তুই এখনো পড়িস নি। এটা ম্যাক্সিমাম মিনিমাম অ্যাপ্লিকেশন চরম অবমানের প্রয়োগ আছে, পরে আছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সম্ভবত 12 এ আছে। তো যদি মনে কর y ইজ এ ফাংশন অফ x হয়, আমি বলে দিচ্ছি একটুকু, যদি y x এর অপেক্ষক হয় তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 0 করলে x এর ভ্যালুটা যেটা পাওয়া যায় সেই ভ্যালুটার জন্য y হয় ম্যাক্সিমাম হয় নয় মিনিমাম। এবারে ম্যাক্সিমাম হবে কি মিনিমাম হবে সেটা বোঝার জন্য এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হয়, dx এর ভ্যালুটা পুট করতে হয়। যদি পজিটিভ হয় তাহলে মিনিমাম হবে, নেগেটিভ হলে ম্যাক্সিমাম হবে। কিন্তু এত সব কিছু প্রয়োগ আমার এখানে অত জানার প্রয়োজন নাই। আমরা যেটা করব dr ডিভাইডেড বাই dh, এই সমীকরণটাকে স্মল h এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব। সেই ডিফারেন্সিয়েশনটা ইকুয়াল টু 0 করব, তাহলে 0 করলেই এখানে স্মল h-টা h ডিভাইডেড বাই 2 বেরোবে। এটা করে দেখবি ডিফারেন্সিয়েশনটা, যদি ডিফারেন্সিয়েশনটা করতে পারিস সঠিকভাবে তাহলে এটা স্মল h সমান ক্যাপিটাল H ডিভাইডেড বাই 2 বেরোবে। এবারে এই ক্যাপিটাল H ডিভাইডেড বাই 2 এখানে বসিয়ে দে, তাহলে সেটা হবে কি, সেটা হচ্ছে আর এর ভ্যালু। কতটা আর এর ভ্যালু মানে যে সর্বোচ্চ দূরত্বটা যাবে সেই সর্বোচ্চ আনুভূমিক দূরত্বটা কতটা যাবে। ঠিক আছে, তখন শুধুমাত্র এটা মুখস্থ রাখার কাজ হচ্ছে যে যদি ড্রামটার মধ্যবিন্দুতে ছিদ্রটা থাকে তাহলে সেই ছিদ্র থেকে যে জলটা বেরোবে সেই জলটা ড্রাম থেকে সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে। একটু শুধু মনে রাখার ব্যাপার। এই সমীকরণটা মনে রাখা মানে কি প্রসেসে করেছি, এই সমীকরণটা মনে রাখার কোনো প্রয়োজন নেই, এই এক্সপ্রেশনটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। একবার করে রাখতে বলছি কারণ আমি মুখে বলে দিলাম, সেটাই মুখস্থের মতন লিখে নিলি, সেটা ঠিকঠাক নয়, তার জন্য আমি করে দিলাম যে এরকম ভাবে হয়। ঠিক আছে, কিন্তু তখন মনে রাখাই শুধুমাত্র দরকার আছে 11 এর কোশ্চেনে পড়বেন নাই, পড়লে অঙ্ক পড়বে। ঠিক আছে, যে অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট প্রয়োগ হবে, ডাইরেক্ট প্রমাণ হবে, মানে ডাইরেক্ট কি ব্যবহার হবে। শুধুমাত্র এই সমীকরণটা আর এই সমীকরণটা, এই দুটিকে তুমি পারত মুখস্থ রাখবে, আর তাছাড়া এইটুকু অন্তত মুখস্থ রাখবে, তাহলেই হবে h/2 দূরত্ব, যেটা আমি ভাষায় প্রথমে লিখিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? বার্নৌলি থিওরেমের আর একটা ম্যাথমেটিক্যাল প্রয়োগ আছে, এটা বাদ দিয়ে বার্নৌলি থিওরেমের আর প্রয়োগ সেরকম ভাবে নেই। ঠিক আছে।